হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এভরিওয়ান। প্রত্যেককে মাইন্ডস জোনের তরফ থেকে স্বাগত জানাই। আজকে পড়াবো দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফি পার্ট 6 অর্থাৎ কাষ্ঠভূমিরূপ। তো শুরুতেই আমরা জেনে নিই যে কাষ্ঠভূমিরূপ কাকে বলে, সংজ্ঞা। তার আগে অর্থটা জেনে নিই। অর্থ, কাষ্ঠ এর অর্থ হচ্ছে, কাষ্ঠ হচ্ছে জার্মান শব্দ কাষ্ঠ এর অর্থ, আচ্ছা, জার্মান শব্দ কাষ্ঠ এসেছে, শব্দটি এসেছে ইন্দো ইউরোপীয় শব্দ কার থেকে, এর অর্থ শিলা, এবং স্লোভেনীয় শব্দ কাশ, KRAS, কাশ এর অর্থ উন্মুক্ত প্রস্তর ভূমি। তাহলে একটু জেনে নিই, তাহলে কাষ্ঠভূমিরূপ আজ পড়ব। কাষ্ঠভূমিরূপের শুরুতেই অর্থটা আমরা জেনে নিই। জার্মান শব্দ কাষ্ঠ, কাষ্ঠ শব্দটা হচ্ছে জার্মান শব্দ। সেই শব্দটা কোথা থেকে এসেছে না, ইন্দো ইউরোপীয় শব্দ কার থেকে এসেছে, কার, KAR, ইন্দো ইউরোপীয় শব্দ কার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শিলা, আর স্লোভেনীয় শব্দ কার্স, KRAS, কার্স থেকে এসেছে, যার অর্থ হচ্ছে উন্মুক্ত প্রস্তরভূমি। মোটামুটি আমরা কাষ্ঠ এর অর্থটা জেনে নিলাম, বা কোথা থেকে এসেছে শব্দটা জেনে নিলাম। এইবারে আমরা পরের টপিক যেটা রয়েছে সেটাতে যাই, যে কাষ্ঠ সংজ্ঞা। অর্থাৎ কাষ্ঠভূমিরূপ কাকে বলে। এখানে পেয়েছিলাম আমরা শিলা শব্দটা, শিলা, এখানে বললাম উন্মুক্ত প্রস্তরভূমি। অর্থাৎ এখানে শিলা বলতে একটা পার্টিকুলার কোন শিলার কথা বলা হয়েছে না, শিলা বলতে আমরা প্রথমে বলি চক, চুনা পাথর, ডলোমাইট, ক্যালসিয়াম, যেগুলো আমরা বলি ক্যালসিয়াম সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ শিলা। তাহলে সংজ্ঞাতে আমরা কি বললাম, চক, চুনাপাথর, ডলোমাইট অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ শিলা গঠিত অঞ্চলে চুনাপাথরের দ্রবণ ক্রিয়ায়, কি ক্রিয়ায়, চুনাপাথর, তাহলে ক্যালসিয়াম বলতে চুনাপাথর, এর দ্রবণ প্রক্রিয়ায় বা দ্রবণ ক্রিয়ায় কি হবে না, ভূপৃষ্ঠের উপরিভাগে, একেবারে বলতে পারি আমরা ভূপৃষ্ঠের, এটা ভূপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠের উপরিভাগে কিংবা ভূগর্ভে, ভূ অভ্যন্তরভাগে, এটাকে আমরা ভূ অভ্যন্তরভাগ বলছি। তাহলে ভূপৃষ্ঠের উপরিভাগে কিংবা ভূ অভ্যন্তরভাগে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপগুলো গড়ে ওঠে সেটাকে আমরা বলবো কাষ্ঠভূমিরূপ। তাহলে আরেকবার সংজ্ঞাটা আমি ক্লিয়ার করি। কাষ্ঠভূমিরূপ কাকে বলে না, চক, চুনাপাথর,
ডলোমাইট অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ শিলা গঠিত অঞ্চলে দ্রবণ ক্রিয়ায় ভূপৃষ্ঠে কিংবা ভূগর্ভে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপগুলো গড়ে ওঠে সেই ভূমিরূপগুলোকে আমরা বলবো কাস্ট ভূমিরূপ। ক্লিয়ার? এখানে একটা জিনিস জানলাম আমরা, দ্রবণ ক্রিয়া, এটা আমরা পরে একটু আলোচনা করছি। এটা কি দ্রবণ ক্রিয়া মিন্স দ্রবণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা একটু আলোচনা করবো একটু পরে। তো যাই হোক, সংজ্ঞাটা আমরা বললাম। ক্লিয়ার? এবারে যে টপিকটা রয়েছে একটু জেনারেলি নামকরণ। নামকরণ কোথা থেকে কাস্ট নামকরণ হলো? কাস্ট নামটা কোথা থেকে এলো? নামকরণ না, আড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলে একটা মালভূমি রয়েছে। কি বললাম? আড্রিয়াটিক সাগরের উপকূলে কার্স মালভূমি রয়েছে। কার্স কয়রফলা আকার দন্তেশ্ব, স্পেলিংটা ক্লিয়ার রাখতে হবে। কয়রফলা আকার দন্তেশ্ব কার্স মালভূমি রয়েছে। কার্স মালভূমি, এই মালভূমিটা কি দ্বারা গঠিত? না সম্পূর্ণটাই চক, চুনাপাথর, ডলোমাইট অর্থাৎ ক্যালসিয়াম দ্বারা গঠিত। তাই এই ক্যালসিয়াম দ্বারা গঠিত কার্স মালভূমিটিতে চুনাপাথরের দ্রবণ ক্রিয়ায় বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপগুলো গড়ে ওঠে। সেই কার্স মালভূমির সাপেক্ষেই বর্তমানে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে চুনাপাথর গঠিত অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের নাম দেওয়া হয়েছে কার্স্ট অঞ্চল। তাহলে আমরা জেনে নিলাম অর্থ, সংজ্ঞা এবং নামকরণ সম্পর্কে। এবারে আমরা একটু প্রক্রিয়াটা জানব। কার্স্ট অঞ্চলে কি প্রক্রিয়া কাজ করে? পদ্ধতি বা প্রক্রিয়া। কার্স্ট অঞ্চলে কোন প্রক্রিয়া কাজ করে? একটা প্রক্রিয়ার কথা এখানে বলাই রয়েছে, দ্রবণ প্রক্রিয়া। অর্থাৎ তার আগে একটু বলে দিই, একটা প্রক্রিয়া হচ্ছে কার্বনেশন, খুব ইম্পর্টেন্ট। কার্বনেশন আমরা রাসায়নিক আবহবিকার সম্পর্কে জেনেছি আগে। সেই রাসায়নিক আবহবিকারের একটা প্রক্রিয়া হচ্ছে কার্বনেশন। বাংলায় যেটাকে বলা হয় অঙ্গার যোজন। অঙ্গার যোজন, এই কার্বনেশন বা অঙ্গার যোজন পদ্ধতিটা খুবই উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চলে। আর যে পদ্ধতিটার কথা বললাম এখানে দ্রবণ প্রক্রিয়া, যেটাকে ইংরেজিতে আমরা বলি সলিউশন, দ্রবণ প্রক্রিয়া খুবই উল্লেখযোগ্য। তো এখন কার্বনেশন সম্পর্কে একটু জেনে নিই। কার্বনেশনটা কি না, বৃষ্টিপাতের সময় বৃষ্টির জল H2 এর সঙ্গে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড CO2 যুক্ত হয়ে একটা অ্যাসিড তৈরি হয়। অ্যাসিডটার নাম হচ্ছে H2CO3, যেটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড। মৃদু কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিডযুক্ত জল, এই অ্যাসিডযুক্ত জল কি হবে না চুনাপাথরের উপর পড়বে। চুনাপাথর গঠিত অঞ্চল যেহেতু চক, চুনাপাথর, ডলোমাইট সমৃদ্ধ, যেটাকে আমরা ক্যালসিয়াম বলছিলাম, তাহলে সেই ক্যালসিয়াম CaCO3 ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিডটা যুক্ত হয়ে তৈরি হবে H2CO3 হোল টুয়াইস, যেটাকে আমরা বলি ক্যালসিয়াম বাইকার্বনেট।
ক্যালসিয়াম বাইকার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, এটা ছিল ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হলো ক্যালসিয়াম বাইকার্বনেট, যেটা চুনাপাথরটা ধীরে ধীরে দ্রবীভূত বা দুর্বল হয়ে পড়ে। এরপরে দ্রবণ প্রক্রিয়া কি, এটা গেল আমাদের কার্বনেশন। এটা গেল কার্বনেশন প্রসেস। তো দ্রবণ প্রক্রিয়াটা কি, এই যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হবে, ক্যালসিয়াম বাইকার্বনেট H2CO3 এর ওল্ড ওয়াইস, এটা ধীরে ধীরে গলে দুর্বল হয়ে একটা দ্রবণ তৈরি হয়, শিলাটা দ্রবীভূত হয়ে পড়ে, সেটাকে আমরা বলি ধীরে ধীরে দ্রবণ প্রক্রিয়া। তাহলে দ্রবণ প্রক্রিয়া সৃষ্টি হওয়ার পূর্বে কার্বনেশন সংঘটিত হয়, তারপরে ধীরে ধীরে শিলাটা গলে দ্রবীভূত হয়ে দ্রবণ প্রক্রিয়ার সৃষ্টি করে। এই পদ্ধতি কাস্ট অঞ্চলে অনবরত বা অবিরাম চলতে থাকে। এবার একটু জানবো কাস্ট অঞ্চল সম্পর্কে। তাহলে এটা হলো প্রক্রিয়া। কাস্ট অঞ্চল কাকে বলা হবে? কাস্ট অঞ্চল বলছে পৃথিবীর যে সমস্ত অঞ্চল চক, চুনাপাথর, ডলোমাইট সমৃদ্ধ, অর্থাৎ সোজা কোথায় ক্যালসিয়াম সমৃদ্ধ, সেই সমস্ত অঞ্চলকে আমরা কাস্ট বলবো। তবে অবশ্যই এর কিছু শর্ত রয়েছে, যে জায়গায় ভূমিরূপ তৈরি হবে সেই ভূমিরূপ সৃষ্টির পেছনে কাস্ট অঞ্চলের কিছু শর্ত রয়েছে। আমরা কয়েকটা কাস্ট অঞ্চলের নাম জেনে নিই। সব থেকে আদর্শ কাস্ট অঞ্চল হচ্ছে আদর্শ কাস্ট অঞ্চল। আদর্শ কাস্ট অঞ্চল যুগোস্লোভিয়া, আড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চল, উপকূলবর্তী অঞ্চল আদর্শ, পৃথিবীর আদর্শ একটি কাস্ট অঞ্চল, যে জায়গায় বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যপূর্ণ কাস্ট ভূমিরূপগুলি গড়ে উঠেছে। এছাড়াও এটা পৃথিবীর গুরুত্বপূর্ণ আদর্শ কাস্ট অঞ্চল। ভারতবর্ষে বেশ কিছু কাস্ট অঞ্চল রয়েছে। আমাদের ভারতবর্ষে যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশে, ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি, বোরাগুহালু, বোরাগুহালু খুব দর্শনীয় স্থান, অনেকেই বেড়াতে যায়। তাহলে অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি, বোরাগুহালু, এছাড়াও রয়েছে মধ্যপ্রদেশের পাঁচমারি, এছাড়াও রয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জি প্রভৃতি অনেক রয়েছে, তার মধ্যে এগুলো খুবই উল্লেখযোগ্য। আর বোরাগুহালু হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা গভীরতম গুহা বলা যেতে পারে, যে জায়গায় চুনাপাথর গঠিত অঞ্চল বা চুনাপাথর গঠিত অনেক বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ লক্ষ্য করা যায়। এই বোরাগুহালু স্টেশন আছে, একটা রেল স্টেশন, বোরাগুহালু রেল স্টেশনের কাছে একাধিক কাস্ট ভূমিরূপ লক্ষ্য করা যায়। এই গেল মোটামুটি সাধারণ কাস্ট
ভূমিরূপ সম্পর্কে কিছু আইডিয়া। এরপরে আমরা জানব কাস্ট ভূমিরূপ গঠনের ক্ষেত্রে কিছু শর্ত, অর্থাৎ পৃথিবীর সব জায়গাতেও তাহলে কাস্ট ভূমিরূপ গঠনের শর্ত। অর্থাৎ পৃথিবীর যেই সমস্ত অঞ্চলে চুনাপাথর বা চক বা ডলোমাইট সমৃদ্ধ রয়েছে সেই জায়গাতে কি সব জায়গায় কাস্ট ভূমিরূপ আদর্শভাবে গঠিত হয়? তা কিন্তু হয় না। তাই যে সমস্ত শর্তগুলো থাকলে কাস্ট ভূমিরূপ ভালোভাবে গঠিত হবে সেগুলো হলো: এক, বিস্তার। কি বিস্তার? না, কাস্ট অঞ্চলের বিস্তারটা অনেক বেশি হবে। কি বললাম? বিস্তৃত হতে হবে। বিস্তৃত কাস্ট অঞ্চলটা বিস্তৃত হতে হবে, ছোটখাটো হলে হবে না, বিস্তৃত কাস্ট অঞ্চল হতে হবে। বিস্তৃত কাস্ট অঞ্চল। 2 নাম্বার পয়েন্ট বলতে পারি পুরুত্ব। 2 নাম্বার পয়েন্ট পুরুত্ব। পুরুত্ব বলতে কি? না, পুরুত্ব হচ্ছে যে কাস্ট অঞ্চলটার কথা আমরা বললাম বা বলবো সেই কাস্ট অঞ্চলের পুরুত্ব বা গভীরতাটা অনেক বেশি হতে হবে। অর্থাৎ বিশুদ্ধ চুনাপাথর, বিশুদ্ধ চুনাপাথর থাকতে হবে প্রচুর পরিমাণে। চুনাপাথর পুরুত্ব বা গভীরভাবে থাকবে, গভীরতা সম্পন্ন। 3 নাম্বার পয়েন্ট বলবো চুনাপাথরের পরিমাণ। চুনাপাথরের পরিমাণ, কত পরিমাণ চুনাপাথর থাকতে হবে? না, বলা হচ্ছে যে অঞ্চলটার কথা বলবো কাস্ট ভূমিরূপ গঠনের জন্য আদর্শ অঞ্চল, তাতে চুনাপাথরের পরিমাণ থাকবে, বিশুদ্ধ চুনাপাথর থাকবে, বিশুদ্ধ চুনাপাথর থাকবে 40%। বিশুদ্ধ চুনাপাথর থাকবে 40% বা তার বেশি। বিশুদ্ধ চুনাপাথর থাকবে 40% বা এর বেশি, তবেই আদর্শ কাস্ট ভূমিরূপ গঠিত হবে। এছাড়াও আর কি থাকতে হবে? না, বৃষ্টিপাত পর্যাপ্ত হতে হবে। বৃষ্টিপাত পর্যাপ্ত থেকে মাঝারি, পর্যাপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হতে হবে। পর্যাপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হতে হবে। মনে রাখতে হবে যে 30 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত কাস্ট ভূমিরূপ গঠনের জন্য আদর্শ নয়। তাহলে কি মনে রাখতে হবে? 30 সেন্টিমিটার এর কম বৃষ্টিপাত কাস্ট ভূমিরূপ গঠনের আদর্শ নয়। কাস্ট ভূমিরূপ গঠনের আদর্শ নয়। তার মানে এটাই বলা হচ্ছে আদর্শ নয়, যে বৃষ্টিপাতটা 30 সেন্টিমিটার বেশি হতেই হবে। আর কি হতে হবে? 5 নাম্বার পয়েন্ট ভৌম জলের অস্তিত্ব। ভৌম জল অর্থাৎ ভূগর্ভে কাছাকাছি, অর্থাৎ কাস্ট ভূমিরূপ যেখানে গঠিত হবে সেই কাস্ট অঞ্চলের নিম্নে কাছাকাছি ভৌমজল অবস্থান করতে হবে। অর্থাৎ খুব বেশি গভীরে ভৌমজল অবস্থান করলে হবে না। আর একটা বলা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট বলতে পারি অত্যধিক দারণ সমৃদ্ধ হবে। অঞ্চলটা অত্যধিক দারণ সমৃদ্ধ হবে। দারণ মানে আমরা বলি সূক্ষ্ম ফাটল সমৃদ্ধ হতে হবে। মোটামুটি এই কতগুলো বৈশিষ্ট্য যদি কোনো অঞ্চলে থাকে, কাস্ট অঞ্চলে থাকে, সেই স্থানে সব থেকে উল্লেখযোগ্য কাস্ট ভূমিরূপগুলি গঠিত হবে।
তারপর বলে বিস্তার বেশি হতে হবে, পুরুত্ব চুনাপাথরের বিশুদ্ধ চুনাপাথরের পুরুত্বটাও বেশি হতে হবে, চুনাপাথরের পরিমাণ মিনিমাম বিশুদ্ধ চুনাপাথর 40% বা তার অ্যাবাভ থাকতে হবে, বৃষ্টিপাত পর্যাপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে হবে এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে 30 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত কখনোই কাষ্ঠভূমিরূপ গঠনের আদর্শ নয়। আর ভৌমজল ভূগর্ভের সামান্য নিচেই থাকতে হবে। আর অত্যধিক অঞ্চলটা দারণ সমৃদ্ধ অর্থাৎ ফাটল সমৃদ্ধ হতে হবে, তবেই চুনাপাথরের দ্রবণ ক্রিয়াটা সম্ভব হবে। আর দ্রবণ ক্রিয়া সম্ভব হলেই তবেই আদর্শ কাষ্ঠভূমিরূপগুলি গঠিত হবে, নচেত গঠিত হবে না। এই হচ্ছে মোটামুটি কাষ্ঠভূমিরূপ গঠনের কতগুলো শর্ত। আমরা এবারে জানবো পরের টপিকস যে কাষ্ঠভূমিরূপ কত ধরনের হয়, অর্থাৎ কাষ্ঠভূমিরূপের শ্রেণীবিভাগ। একেবারে বিস্তৃত শ্রেণীবিভাগ। তাহলে কাষ্ঠভূমিরূপের শ্রেণী, কাষ্ঠভূমিরূপের শ্রেণী অর্থাৎ কতগুলো কাষ্ঠভূমিরূপকে আমরা ভাগ করতে পারি। প্রথমত কাষ্ঠভূমিরূপকে আমরা দুটো ভাগে ভাগ করব। এক, ক্ষয়জাত ভূমিরূপ, ক্ষয়জাত ভূমিরূপ। আর দুই, সঞ্চয়জাত ভূমিরূপ। সঞ্চয়জাত ভূমিরূপ। এইবারে যে ক্ষয়জাত ভূমিরূপ রয়েছে, ক্ষয়জাত ভূমিরূপের অনেক ভাগ আছে। কি কি ভাগ আছে? ক্ষয়জাত ভূমিরূপ কোথায় কোথায় গড়ে ওঠে সেই অনুসারে, অবস্থান অনুসারে ক্ষয়জাত ভূমিরূপকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে ভূপৃষ্ঠীয় ভূমিরূপ। ভূপৃষ্ঠীয় ভূমিরূপ এর মানেটা কি? যে ভূমিরূপগুলো ভূপৃষ্ঠের উপরে গড়ে ওঠে সেটাকে আমরা বলবো ভূপৃষ্ঠীয় ভূমিরূপ। 2 নম্বরে কি আছে? অবনত ভূমিরূপ। অবনত ভূমিরূপ। অবনত ভূমিরূপ। 3 নম্বর, তার একটা বললাম ভূপৃষ্ঠীয়, একটা বললাম অবনত, আর একটা ভাগ করতে পারি নদীজ ভূমিরূপ। নদীজ ভূমিরূপ মানে নদীর কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, নদীজ ভূমিরূপ। আরেকটা ভাগ করতে পারি ভূগর্ভস্থ ভূমিরূপ। ভূগর্ভস্থ ভূগর্ভস্থ ভূমিরূপ। আর একটা ভাগ করতে পারি তাহলে একটা হলো ভূপৃষ্ঠীয় ভূমিরূপ, একটা অবনত ভূমিরূপ, আর একটা নদীজ ভূমিরূপ, আর একটা হচ্ছে ভূগর্ভস্থ ভূমিরূপ, আর একটা বলতে পারি অবশিষ্ট ভূমিরূপ। অবশিষ্ট ভূমিরূপ। মোটামুটি এই 5টা ভাগ আমরা করতে পারি। এর মধ্যে বিভিন্ন ভূমিরূপ রয়েছে, অর্থাৎ ভূপৃষ্ঠীয় ভূমিরূপের মধ্যে একাধিক ভূমিরূপ আছে,
অবনত ভূমিরূপের মধ্যে একাধিক ভূমিরূপ রয়েছে, নদীজ ভূমিরূপ, ভূগর্ভস্থ ভূমিরূপ, এমনকি অবশিষ্ট ভূমিরূপের উপরে একাধিক ভূমিরূপ রয়েছে। বিস্তৃত বেশ কিছু ভূমিরূপ রয়েছে এখানে, আর তারপর তো সঞ্চয়জাত ভূমিরূপ রয়েছে। তো আমরা এখানে আলোচনা করব একটা একটা করে। প্রথমে যেটা শুরু করব ভূপৃষ্ঠীয় ভূমিরূপ, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে কি কি ভূমিরূপ তৈরি হয়। তাহলে আরেকবার বলে দিই, মনে করি একটা চুনাপাথর গঠিত অঞ্চল। চুনাপাথর গঠিত অঞ্চলে ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়, ভূপৃষ্ঠেও সৃষ্টি হয়, ভূগর্ভেও সৃষ্টি হয়, আবার সঞ্চয়জাত ভূমিরূপও সৃষ্টি হয়। এখন ক্ষয়জাত ভূমিরূপ কোথায় কোথায় সৃষ্টি হয় সেই অনুসারে, অবস্থান অনুসারে বলা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগে, অবনত মানে নিচু হয়ে, ভূপৃষ্ঠের উপরিভাগটাই নিচু হয়ে সৃষ্টি হয়। নদীজ মানে নদীর কার্যের ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। ভূগর্ভস্থ মানে একদম মাটির গভীর, মানে ভূপৃষ্ঠের নিচে, ভূগর্ভের ভেতরে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। আর অবশিষ্ট ভূমিরূপ মানে ক্ষয়জাত কিছু ভূমিরূপ হিসেবে শেষে যেগুলো পড়ে থাকে, আমরা পরিষ্কার একটা একটা ব্যাখ্যা করলে বুঝতে পারবো। তো এখন জেনে নেই যে ভূপৃষ্ঠে কি কি ভূমিরূপ তৈরি হয় ভূপৃষ্ঠের উপরিভাগে। না, 1 নাম্বার টেরা রোসা, খুব ইম্পর্টেন্ট, টেরা রোসা। 2 নাম্বার ল্যাপিস, ল্যাপিস। আরো নাম কারেন বলা হয়। আরো একটা নাম রয়েছে গ্রাইক্স বলা হয়, বিভিন্ন দেশ অনুসারে নাম গ্রাইক্স। তাহলে 2 নাম্বার ভূমিরূপ জানলাম। 3 নাম্বার কি ভূমিরূপ তৈরি হয়? না, ক্লিন্স, কয়লয় হস্যই দন্তের নটয় দন্তেস্ব, ক্লিন্স। আর কি তৈরি হয়? না, 4 নাম্বার ভূমিরূপ তৈরি হয় চুনা পাথরের মেঝে, চুনা পাথরের মেঝে, সরি, চুনা পাথরের মেঝে, ফ্লোর। এই 4টে ভূমিরূপ আমাদের মনে রাখতে হবে ভূপৃষ্ঠীয় ভূমিরূপ হিসেবে। তো একটু বলে রাখি, এই ভূপৃষ্ঠীয় ভূমিরূপ যেগুলো টেরা রোসা, ল্যাপিস, কারেন, গ্রাইক্স একই ভূমিরূপ কিন্তু বিভিন্ন দেশ অনুসারে নাম। আর ক্লিন্স আর চুনাপাথরের মেঝে এগুলো সিলেবাস বহির্ভূত, অর্থাৎ এইগুলো সিলেবাসে নেই, দ্বাদশ শ্রেণীর সিলেবাসে এই ভূমিরূপগুলো নেই। তাহলে এই নয় যে এখান থেকে প্রশ্ন আসবে না, কি প্রশ্ন আসে এখান থেকে, হয়তো বড় প্রশ্ন আসবে না, কিন্তু দেখা গেছে বিভিন্ন সালে ছোটখাটো প্রশ্নগুলো এসেছে এই জায়গা থেকে। যেমন প্রশ্ন আমরা যখন পরে আলোচনা করবো বা প্রশ্নগুলো দেখবো তখন বুঝতে পারবো যে সত্যি এই জায়গা থেকে প্রশ্ন এসেছে কিনা, সিলেবাস বহির্ভূত অথচ সিলেবাসে না থাকা সত্ত্বেও এখান থেকে প্রশ্ন এসেছে, টেরা রোসার কি ছোট প্রশ্ন এসেছে, আমি যখন আলোচনা করবো তখন বলবো। তাহলে এখন আমি মোটামুটি ভূপৃষ্ঠীয় ভূমিরূপটা একটু আলোচনা করি। 4টে ভূমিরূপ এখন ভূপৃষ্ঠীয় ভূমিরূপটা কি না, তার মধ্যে 1 নম্বরে আমরা পেয়েছি টেরা রোসা। কি জানবো? ইতালি শব্দ। টেরা রোসা সম্পর্কে একটু বলি। তাহলে টেরা রোসা, রয়কার, রয়াকার, রৌকার, দন্তেশ্বর, টেরা রোসা। ইতালি শব্দ, কি শব্দ না ইতালি, ইতালীয় শব্দ বা ইতালি শব্দ টেরা, এর একটা অর্থ রয়েছে টেরা। আর রোসা, আরও এসএসএ, ইংরেজিতে লিখলে আরও এসএসএ, টিইআরএ, টেরা। আর আর ও এস এস এ, রোসা, এর অর্থ রয়েছে। কি অর্থ না, টেরা শব্দের অর্থ হচ্ছে লাল, সরি, টেরা শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা। টেরা শব্দের অর্থ মৃত্তিকা, আর রোসা শব্দের অর্থ হচ্ছে লাল। এইটা মনে রাখতে আমাদের টেরা রোসা খুব ইম্পর্টেন্ট। তাহলে টেরা রোসা শব্দটা ইতালি শব্দ টেরা আর রোসা থেকে এসেছে। টেরা শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা আর রোসা শব্দের অর্থ হচ্ছে লাল। তাহলে কি হবে এখানে, কি করে তৈরি হয় না, মনে রাখতে হবে
চুনাপাথর গঠিত অঞ্চলে চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ ক্রিয়ার ফলে চুনাপাথর গঠিত, টেরারোসার সংজ্ঞা বলবো আমরা, টেরারোসার সংজ্ঞা বলবো। চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে যখন শিলাটা গলে দ্রবীভূত হয়ে যায়, দ্রবণ কার্যের ফলে কি ঘটে না ও থেকে আয়রন অক্সাইড বলে লৌহ অক্সাইড, যেটাকে আমরা বলি লৌহ অক্সাইড আলাদা হয়ে যায়। লৌহ অক্সাইড দ্রবণের সাথে সাথে চুনাপাথরের মধ্যে থাকা লৌহটা আলাদা হয়ে, লৌহ অক্সাইডটা আলাদা হয়ে দ্রবণের উপরিভাগে অবস্থান করে, যেটি ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মাটির মতো দেখতে এবং নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে লাল মাটির মতো দেখতে একটা আস্তরণ সৃষ্টি করে। এই লাল বর্ণের মৃত্তিকার আস্তরণ বা মৃত্তিকাটিকে টেরারোসা বলে। তাহলে আরেকবার বলে নিই টেরারোসার সংজ্ঞাটা। টেরারোসা কি না চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ ক্রিয়ায় লৌহ অক্সাইড, অদ্রাব্য লৌহ অক্সাইড, অবশ্যই অদ্রাব্য, এটা দ্রবীভূত হয় না, লৌহ অক্সাইড, অদ্রাব্য লৌহ অক্সাইড চুনাপাথরের উপরে জমা হয়ে ধীরে ধীরে লাল বর্ণের একটা আস্তরণ তৈরি করে, যেটা ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মাটির মতো এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে লাল মাটির মতো দেখতে হয়। সেই লাল মাটির আস্তরণটাকেই বলা হচ্ছে টেরারোসা। পরীক্ষায় কি প্রশ্ন এসেছে এখান থেকে না চুনাপাথর গঠিত অঞ্চলে লাল বর্ণের মৃত্তিকা কি নামে পরিচিত বলে 4টা অপশন দেওয়া থাকে, তার মধ্যে উত্তরটা হবে টেরারোসা, কিন্তু সিলেবাসে নেই, কিন্তু প্রশ্ন এসেছে। এই গেল মোটামুটি টেরারোসা সম্পর্কে ধারণা। এইবারে আমরা যেটা আসবো ল্যাপিস কারেন্ট গ্রাইটস। কি বললাম? ল্যাপিস বা কারেন্ট বা গ্রাইটস একটাই ভূমিরূপ, কিন্তু বিভিন্ন দেশ অনুসারে এই রকম নাম। কি হবে এই ভূমিরূপটা না মোটামুটি ঢালযুক্ত অঞ্চলে চুনাপাথর গঠিত ঢালু ভূমিতে কি হয় না দারণ যে রয়েছে চুনাপাথর গঠিত, ছবি আঁকি তারা বোঝা যাবে। একটু যদি আমরা দেখি লক্ষ্য করি এখানে কি দেখতে পাবো চুনাপাথর গঠিত একটা অঞ্চল, একাধিক দারণ রয়েছে, এখানে দারণ রয়েছে বিভিন্ন দারণ বরাবর চুনাপাথরের দ্রবণ ক্রিয়ার ফলে একটা খাত সৃষ্টি হয়েছে, একটা খাত গভীর খাত সৃষ্টি হয়েছে, গভীর খাত সৃষ্টি হয়েছে, একটা খাত দারণ বরাবর খাত। অর্থাৎ ছবিটা যদি আগের থাকে এই রকম, এখানে একটা দারণ ছিল, এখানে দারণ, এখানে দারণ, এই দারণ বরাবর, দারণ মানে সূক্ষ্ম ফাটল, আমি আগে বলেছি চুনাপাথর গঠিত অঞ্চলে একাধিক দারণ থাকে, সেই দারণে চুনাপাথর যত দ্রবীভূত হবে তত এখানে খাত তৈরি হবে, এখানে তত খাত তৈরি হবে, গভীর খাত তৈরি হবে, এইভাবে গভীর খাত তৈরি হবে, যে খাতটাই পরবর্তীকালে বড় হয়ে এবং গভীর খাতে পরিণত হয়ে যায়। এই খাতটাকে বলা হচ্ছে ল্যাপিস বা কারেন্ট বা গ্রাইটস। তাহলে কি বললাম মোটামুটি ঢালযুক্ত চুনাপাথর গঠিত অঞ্চলে দারণ বরাবর চুনাপাথরের দ্রবণ ক্রিয়ার ফলে যে সংকীর্ণ বা পরবর্তীকালে গভীর খাত সৃষ্টি হয় সেই খাতকে বলা হচ্ছে ল্যাপিস বা কারেন্ট বা গ্রাইটস। ল্যাপিস বলা হয় ফ্রান্সে, ল্যাপিস বলা হয় কোথায়? ফ্রান্সে ল্যাপিস বলে, ফ্রান্স। কারেন্ট বলা হয় জার্মানিতে, জার্মানিতে কারেন্ট বলা হয়, জার্মানিতে কারেন্ট বলা হয়। আর গ্রাইটস বলা হয় ইংল্যান্ডে, ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ডে গ্রাইটস বলে। তাহলে ফ্রান্সে ল্যাপিস, জার্মানিতে কারেন্ট এবং ইংল্যান্ডে গ্রাইটস বলা হয়। এই একই ভূমিরূপ, বিভিন্ন দেশ অনুসারে নাম। নেক্সট পরবর্তী ভূমিরূপে আমরা যাব
যেটাকে আমরা বলি ক্লিনস। কি বললাম? ক্লিনস। কয়লয় হস্যই দন্তের নটয় দন্তেস্ব, ক্লিনস। আচ্ছা একটু বলে দিই, এখান থেকে ছোট প্রশ্ন পড়ে, এই যে গ্রাইক্স, এই গ্রাইক্স বা এই গ্রাইক্স বলি, যেটা ইংল্যান্ডে যেটা গ্রাইক্স নামে পরিচিত, ইংল্যান্ডে যেটা গ্রাইক্স, এই গ্রাইক্স যখন বৃহৎ আয়তন হবে, খুব বড় হবে, বৃহৎ আয়তন, বৃহৎ আয়তন যখন হবে, খুব বড় যখন গ্রাইক্স হবে কোনো অঞ্চলে, বিশেষ করে ইংল্যান্ডে, সেই বৃহৎ আয়তন গ্রাইক্সকে বলা হয় বোগাজ। বকার, গয়াকার, বর্গের জ। খুব উল্লেখযোগ্য প্রশ্ন পরীক্ষা করেছে এর আগে, সেই কারণে মনে এলো বলে দিলাম। সেই বৃহৎ আয়তন গ্রাইক্সকে বলা হয় বোগাজ বলে, বকার, গয়াকার, বর্গের জ। নেক্সট ক্লিনস। ক্লিনসটা কি না? ক্লিনস হচ্ছে, মনে রাখতে হবে আমাদেরকে, না ক্লিনস হচ্ছে যে চুনাপাথর গঠিত অঞ্চলে, যে ঢালু ভূমিভাগে দারুণ সমৃদ্ধ অঞ্চলে যে খাত তৈরি হলো, সেই খাতের পাশে যে শৈলশিলাগুলো দাঁড়িয়ে রয়েছে, যে উঁচু শৈলশিলাগুলো যে দাঁড়িয়ে রয়েছে, উঁচু শৈলশিলার মতো যে ভূমিরূপগুলো দাঁড়িয়ে রয়েছে, এই শৈলশিলাগুলোকে বলা হয় ক্লিনস। এটা ক্লিনস, এটা ক্লিনস, এটা ক্লিনস, এগুলোকে বলা হয় ক্লিনস। এই শৈলশিলার মতো ভূমিরূপগুলোকে বলা হচ্ছে ক্লিনস। তাহলে পরিষ্কার জেনে নিলাম, খাতগুলোকে বলা হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চল। বারবার সংজ্ঞার শুরুতে এটাই আসবে, চুনাপাথর গঠিত অঞ্চল, কারণ আমরা টোটালটাই কাস্ট ভূমিরূপ পড়ছি মানে চুনাপাথর গঠিত অঞ্চল। সে চক, চুনাপাথর, ডলোমাইট বা ক্যালসিয়াম যাই বলি না কেন, একটা কথাই মনে রাখতে হবে, চুনাপাথর গঠিত অঞ্চলে দারণ বরাবর, এখানে একটা দারণ ছিল, এখানে একটা দারণ ছিল, দারণ বরাবর বা সূক্ষ্ম ফাটল বরাবর চুনাপাথরের দ্রবণ ক্রিয়ার ফলে সৃষ্ট খাতটাকে বলা হচ্ছে ল্যাটিস ফান্সে, জার্মানিতে কারেন আর ইংল্যান্ডে গ্রাইক্স। আর তার পাশে দাঁড়িয়ে থাকা সংকীর্ণ শৈলশিলার মতো উঁচু ভূমিরূপগুলোকে বলা হচ্ছে ক্লিনস। ক্লিয়ার? নেক্সট আমরা পরের টপিক যাব, যেটা লাস্ট পয়েন্ট ছিল 4 নাম্বার, চুনাপাথরের মেঝে। চুনাপাথরের মেঝে কেমন হবে? চুনাপাথর গঠিত অঞ্চলে ভূমিরূপের উপরিভাগে যদি একাধিক গ্রাইক্স, ক্লিনস এরকম পর্যায়ক্রমিক ভাবে অবস্থান করে, অর্থাৎ প্রথমে ক্লিনস, আবার একটা গভীর খাত গ্রাইক্স, আবার ক্লিনস, আবার একটা গভীর খাত গ্রাইক্স, এইরকম ভাবে যদি পর্যায়ক্রমিক ভাবে পরপর অবস্থান করে, তাহলে চুনাপাথরের মেঝেটা কেমন হবে? এবড়ো খেবড়ো হবে, বন্ধুর হবে। তাহলে মেঝেটা মনে রাখতে হবে, চুনাপাথরের মেঝে কখনো সমতল নয়। বেশিরভাগ জায়গাতেই চুনাপাথরের মেঝে এরকম দ্রবণ ক্রিয়ার কারণে একাধিক গ্রাইক্স, ক্লিনস সমন্বিত হয়ে অসমতল বা বন্ধুর ভূপ্রকৃতিযুক্ত হয়ে থাকে। এই মোটামুটি আমাদের ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে ভূপৃষ্ঠের উপরিভাগে এই সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয়, যেটা আমরা একদম ভূপৃষ্ঠ থেকে প্রত্যক্ষ করতে পারি, দেখতে পারি, সরাসরি দেখতে পারি। ঠিক আছে? নেক্সট পরের টপিক। কি ছিল? এখানে ছিল অবনত ভূমিরূপ, অবনত ভূমিরূপ। এরপরে কি ছিল? নদীজ ভূমিরূপ। অবনত ভূমিরূপের পরে ছিল নদীজ, নদীজ ভূমিরূপ। এরপরে ছিল ভূগর্ভস্থ, ভূগর্ভস্থ ভূমিরূপ। এরপরে ছিল অবশিষ্ট ভূমিরূপ, অবশিষ্ট ভূমিরূপ। আর এইখানে ছিল সঞ্চয়জাত ভূমিরূপ। তো মোটামুটি আমরা একটা ভূমিরূপ সম্পর্কে জানলাম, ভূপৃষ্ঠীয় ভূমিরূপ। আর বাকি ভূমিরূপগুলো যেগুলো রয়েছে, অবনত ভূমিরূপ, নদীজ ভূমিরূপ, ভূগর্ভস্থ ভূমিরূপ, অবশিষ্ট ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ, এর মধ্যে প্রচুর ভূমিরূপ রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।
তার আগে একটু বলে দেই যে এই কাস্ট ভূমিরূপের মধ্যে যেগুলো আমরা এতক্ষণ পড়ালাম সেখান থেকে কি কি প্রশ্ন আসে একটু প্রশ্নগুলো আলোচনা করে নিই। কি প্রশ্ন আসতে পারে তাহলে কি বললাম, অবনত ভূমিরূপ, নদীজ ভূমিরূপ, ভূগর্ভ খাতায় নোট করে রাখতে পারো। অবনত ভূমিরূপ, নদীজ ভূমিরূপ, ভূগর্ভস্থ ভূমিরূপ, অবশিষ্ট ভূমিরূপ এবং বাকি সঞ্চয়জাত ভূমিরূপ। এই সমস্ত ভূমিরূপগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার আগে আজকে যে ভিডিওটা করেছি সেই জায়গায় কি কি ভূমিরূপ পড়তে পারে, কি প্রশ্নগুলো এখান থেকে আসে একটু বলে দেই। প্রথমেই আমাদের প্রশ্ন 1 নাম্বার, কাস্ট ভূমিরূপ কাকে বলে? কাস্ট ভূমিরূপ কি? 2 নম্বর প্রশ্ন, কাস্ট অঞ্চল কি? কাস্ট অঞ্চল কি? কাস্ট অঞ্চল। 3 নম্বর ভূমিরূপ, 3 নম্বর কোশ্চেন কি জানবো না, কাস্ট ভূমিরূপ গঠনের, কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলি লেখো। শর্তগুলি লেখো। একাধিক ছোট ছোট প্রশ্ন রয়েছে, তারপরে যেটা বললাম যে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে টেরা রোসা কি? টেরা রোসা কি? তারপরে যেটা বললাম ল্যাটিস কি? ল্যাটিস, ল্যাটিস কি? তারপরে যেটা বললাম ফ্লিন্টস কি? ফ্লিন্টস কি? মোটামুটি এই প্রশ্নগুলো সব রেডি করে নিতে হবে। সব প্রত্যেকটাই এসএ কিউ প্রশ্ন, 1 নম্বরের কোশ্চেন আসতে পারে কিংবা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। এই প্রশ্নগুলো আমাদের রেডি করতে হবে। আর বাকি এইখান থেকে যা পড়িয়েছি আজকে একাধিক এমসিকিউ প্রশ্ন হয়। এমসিকিউ প্রশ্নের জন্য ভালো করে ডেপথ ক্লিয়ার করে টেক্সট বইটা পড়তে হবে এবং আমি যেগুলো পড়েছি বা যেগুলো বললাম সেইগুলোকেও ভালো করে ক্লিয়ার করলে পরে এখান থেকে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আসবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।